मैं मौजूद हूँ मुजफ्फराबाद में दुमेल के मुकाम पर दरियाए। এখনো যুদ্ধ শুরুই হয়নি, পাকিস্তানে এমার্জেন্সি জারি হয়ে গেল। এই মুহূর্তে আমাদের দেশে এখন যুদ্ধের আবহ চলছে। আপনারা জানেন 3 বাহিনী যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে। ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানিয়ে দেওয়া আছে আমরা প্রস্তুত। আজকেই জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু নদীর জল বন্ধ হয়ে গেছে, চুক্তি একেবারে রদ করে দিয়েছে, পাকিস্তানকে শুকিয়ে মারা হবে। আর অন্যদিকে আজকে হঠাৎ 3 দিন বন্ধ রাখার পর ঝিলম নদীর জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ভারত, পুরোপুরি ভাসতে চলেছে পাকিস্তান। এমন অবস্থায় ভারত যদি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ায় তাহলে পাকিস্তানও আত্মরক্ষায় সক্ষম বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনী প্রধান অসীম মনির। সেই সাথে এরই মধ্যে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। সর্বশেষ পরিস্থিতিতে দুই দেশে তারা যুদ্ধে জড়াচ্ছে। ভারত পাকিস্তানকে পানি দেবে না। 64 বছর আগে সিন্ধু চুক্তি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে, সেই চুক্তি ভারত বন্ধ করলো 3 দিন আগে। আজ হঠাৎ যুদ্ধের আগে কেন শিলং নদী দিয়ে পানি ছেড়ে দিল পাকিস্তানে? পাকিস্তান পড়ে গেল বিপদে। এবার পাকিস্তান পাল্টা কি পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতের বিপক্ষে, গুরুত্বপূর্ণ তথ্য আছে। পাকিস্তানের সেনাপ্রধান এবার তেনার যুদ্ধ প্রস্তুতি নিয়ে সর্বশেষ যা বললেন সে বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আছে। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নানা ইস্যুতে রাজনৈতিক মতভেদ ছিল, কিন্তু দেশের স্বার্থে পাকিস্তানের সব রাজনৈতিক দল এবার একজোট হয়েছে। ভারত যখন পাকিস্তানকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, তখন পাকিস্তানের রাজনীতিবিদরাও ভুলে গেছেন সব বিভেদ। আর তাই পাকিস্তানের গণপরিষদের উচ্চকক্ষ সিনেটে ভারতের দাবি প্রত্যাখ্যান করে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। ইসলামাবাদ বলছে এ ধরনের দাবি ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সিনেটের অধিবেশনে ওই প্রস্তাব তোলা হলে পাকিস্তানের আইন প্রণেতারা সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানান। নিরপরাধ বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা পাকিস্তানের মূল্যবোধের পরিপন্থী বলেও জানান তারা। এর বাইরে নিজেদের সাজানো নাটকের মাধ্যমে ভারত যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারও নিন্দা জানিয়েছেন পাকিস্তানের আইন প্রণেতারা। আর সিন্ধুর পানি চুক্তি নিয়ে ভারত এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা যুদ্ধের সামিল হিসেবে গণ্য করা যেতে পারে বলেও মনে করছেন তারা। সেই সাথে এরই মধ্যে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছে দেশটির সেনারা বলে জানিয়েছেন তিনি। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে দেওয়া ভাষণে অসীম মনির সেনা প্রস্তুতি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। দেশের স্থিতিস্থাপকতা এবং শক্তি আর ইতিহাস ও ত্যাগের মধ্যে গভীরভাবে প্রথিত। পাক সেনাপ্রধান বলেন, দ্বিজাতি তত্ত্ব মুসলিম ও হিন্দুদের মধ্যে পার্থক্য নির্দেশ করে, যা পাকিস্তানের পরিচয় এবং অস্তিত্বের কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। তিনি আশ্বস্ত করেন, পাকিস্তানের জনগণ তাদের মাতৃভূমি রক্ষায় ঐক্যবদ্ধ। দেশকে রক্ষা করার প্রতিশ্রুতিতে অটল সেনারা পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। জেনারেল মুনির ভারতীয় মিডিয়া এবং সামাজিক প্ল্যাটফর্মের ইতিহাস বিকৃত করা বা পাকিস্তানের সৃষ্টির ভিত্তি প্রবর্তন করার যে কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে কূটনৈতিক যুদ্ধ যখন চরমে, তখন ভারতীয় রাজনীতিকরা সামরিক হস্তক্ষেপের উস্কানি দিয়ে আসছেন। ফলে থেমে নেই পাকিস্তানও। বহিঃশত্রুর আক্রমণ রুখে দিতে নিজেদের প্রস্তুতির জানান দিচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধানের বক্তব্য এলো। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার যে কোনো নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য তার দেশ উন্মুক্ত। এ সময় ভারতের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যাচারের উপর ভিত্তি করে শোষণের ধরন অব্যাহত রেখেছে ভারত। কিন্তু আমি নিশ্চিত করতে চাই, আমাদের বীর সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণরূপে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। তো শেষ পর্যন্ত যা ঘটার তাই ঘটলো। ভারত তো তার নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীর যে এলাকাটা রয়েছে ভারতের নিয়ন্ত্রণাধীন, তো সেখানে তো তারা দেখলাম ওই একটা ঘটনা শুনছেন না গত কয়েকদিন আগে,
যে ভারত পানি চুক্তি থেকে সরে এসেছে 1965-এ। ইন্দিরা গান্ধী আর তৎকালীন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ছিল বা রাষ্ট্রপতি ছিল, তো জুলফিকার আলী ভুট্টো মনে হয়, যদি আমি ভুল না করে থাকি, ইন্দিরা গান্ধী আর জুলফিকার আলী ভুট্টো, এই দুজনের ভিতরে যে 1965-এ ইন্ডাস রিভার ট্রিটি 1965 যেটা ঘটনা ঘটছিল পানি চুক্তি নিয়ে, তো সেই চুক্তি তো পেহেলগাম ঘটনার কারণে ওই মোদি সাহেব বলছে উই আর আউট অফ দিস ট্রিটি, আমরা এই ট্রিটির এখন বাইরে। তো এখন যা বলা তাই হয়েছে। এখন ঘোষণা দিচ্ছে তো 2 দিনই হয়নি, তো 2 দিন পর আজকে এই যে দেখেন বাংলাদেশের পত্রপত্রিকাতে সয়লাভ, সেটা হলো পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। আপনারা জানেন কিনা জানি না, এই যে সিন্ধু যে নদীটা রয়েছে, সিন্ধু নদীকে কেন্দ্র করে কিন্তু এটা কিন্তু পাকিস্তানের জান। এই সিন্ধু নদীটা হলো পাকিস্তানের জান। আর এই সিন্ধু নদীর যে 3টা উপনদী রয়েছে, একটা হলো ঝিলাম, একটা তিলাম, আরেকটা জানি কি নদী আছে, বুঝছেন? এই 3টা নদী হলো ভারতের উপর দিয়ে আসে এবং ওইগুলো উৎপন্ন হয়েছে হলো এই ইসের উপরে গিয়া হিমালয় পর্বতমালা, তারপরে ভারতের উপর দিয়ে গেছে। তো স্বাভাবিকভাবে ভারত চাইলে এই নদীগুলোর উপর নিয়ন্ত্রণ করতে পারে। তো এখন এত ঘটনা ঘটছে, অলরেডি 2বার যুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের, কিন্তু এই পানি চুক্তি নিয়ে কেউ কখনো কথা বলেনি এবং এই ধরনের একটা অ্যাকশনে যায়নি। কিন্তু এবার মোদি সাহেব দেখলাম এই পানি চুক্তিটার ব্যাপারটা সামনে আসছে এবং পাকিস্তানকে মানে ভাতে মারবে, পানিতে মারবে, তো এই ধরনের একটা প্ল্যান নিয়ে মোদি সাহেব তো লাগছে ভালো মতো। তো এখন এই যে পূর্ব ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিছে সিন্ধু নদী, আর যা ফলে তাই হয়েছে। আপনারা তো জানেন যে জম্মু কাশ্মীরের 2টা অংশ আছে, একটা হলো আজাদ জম্মু কাশ্মীর, যেটাকে আরেকটা বলা হয় পিওকে, আজাদ জম্মু কাশ্মীর, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো এটাও পড়ছিল পাকিস্তান সাইডে, আর মাঝখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার লাইন আছে, যেটা হলো কনফ্লিক্ট একটা বর্ডার লাইন আছে, যেটাকে আরেক ভাষায় বলা থেকে লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর ভারতের পাশে যেটা পড়ছে ওইটাও জম্মু অ্যান্ড কাশ্মীর, ওটাকে বলা হয়ে থাকে আজাদ জম্মু কাশ্মীর না কি যেন একটা বলে নাম। তো যাই হোক, এই দুই ঘটনা নিয়ে 1947 সালে দেশ বিভক্তির পর থেকে 2 দেশের বিরুদ্ধে মারপিট, চিল্লাচিল্লি, কাটাকাটি, যুদ্ধ লাগছে কয়েকবার। তো এখন লাগছে হলো পানি নিয়ে। তো দেখেন পুরো নিউজটা আমি আপনাদেরকে পড়ে শুনে দেখে কি বলছে। হঠাৎ করে নিউজটা আমার ওয়ালে আসলো, তো আমি ভাবলাম এটা একটু শেয়ার করা দরকার আপনাদের সাথে। দেখি এখানে কি বলছে। এখানে বলতেছে সিন্ধুর পানি ছেড়ে দিয়েছে ভারত, বন্যার কবলে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীর। আচ্ছা, তারপরে এখানে লিখছে পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত, এতে করে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। ওই যে বন্যার ছবিও দিয়ে দিয়েছে। তা এখন খেয়াল করেন, বাঁধ এমন একটা জিনিস, নদীর উপর যখন বাঁধ থাকে, এখন এই বাঁধকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন, বাঁধের পানি যদি আটকে রাখেন, তাহলে বাঁধের ওই পারে ভাটির যে জায়গাগুলো রয়েছে, ভাটির দেশ মানে নিচু যে জায়গাগুলো রয়েছে, তারা পানি পাবে না এবং শুকিয়ে কাঠ হয়ে যাবে। আবার যখন এই উজানের পানি আপনি ছেড়ে দিবেন, যেটা ভারত নিয়ন্ত্রণ করতে পারে চাইলে, যেমনটা বাংলাদেশের ক্ষেত্রে ভারত প্রায় করে, তো এখন উজানের পানি যখন আবার অতিমাত্রায় ছেড়ে দেবেন, তো সেই সব অঞ্চলগুলো, ভাটির অঞ্চলগুলো পানিতে ডুবে যাবে, এটাকে আমরা বন্যা বলি। তো সেম কাহিনী ঘটছে হলো পাকিস্তানের সাথে, মাত্র 2 দিনও হয়নি মোদি সাহেব যে বললেন যে ওই পানি চুক্তির ইস্যুটা নিয়ে। তো এখন এখানে বলছে শনিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে আল জাজিরা নিউজ এটা। তাছাড়া আচ্ছা দেখি কি লিখছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে ভারত, এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে। বিবৃতিতে মুজফ্ফরবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, আর এটি হলো জম্মু অ্যান্ড কাশ্মীরের মুজফ্ফরবাদ, সম্ভবত এটা তাদের রাজধানী হবে। তো তাদের প্রশাসন বলছে, যেটা কিনা পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন জম্মু এবং কাশ্মীর, ওরা বলছে যে ঝিলাম নদীতে ভারতের স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়া মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই শনিবার নদীর পানি বেশি পরিমাণ ছাড়তে শুরু করে ভারত। এরপর হু করে পানি বেড়ে যায় ঝিলাম নদীর। ভারত নিয়ন্ত্রণাধীন জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকুটি দিয়ে প্রবেশ করছে এই পানি পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু এবং কাশ্মীরে। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে আতঙ্ক দেখাচ্ছে নদী তীরের সাধারণ মানুষের মধ্যে। কি এক অবস্থা! তো এই ক্ষেত্রে আমাকে একটা কথা বলতে হয়, বুঝছেন, এক্ষেত্রে আমাকে একটা কথা বলতে হয়। আমি জানি না এটা আপনাদের ভালো লাগবে কি না, তো তারপর আমি বলছি, যারা যে উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটাইছে, এই পেহেলগামে যে ঘটনাটা ঘটাইছে, যারা যে উদ্দেশ্যে, তো তারা চেয়েছিলই যে হিন্দু মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা তৈরি হোক, ভারত পাকিস্তানের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হোক এবং নিজেরা যুদ্ধ করুক এবং দুই না মারামারি কাটাকাটি এগুলি করুক এবং দুজনে মরে যাক।
যারা যে উদ্দেশ্যে এটা করতে গেছে। তো এখন তাদেরকে তো আর ধরা পড়েনি, যে 4 জন আছে তারা তো আর ধরা পড়েনি। এখন ধরা পড়লি বা কী হবে? 4 জনকে ধরে নিয়ে আসবে, আর 400 তৈরি হবে, যেটা ভারতের মিডিয়াগুলো বলতেছে। কথাও সত্যি, এটা মিথ্যা না। কারণ 4 জন সন্ত্রাসীরা ধরবেন, আরও 400 সন্ত্রাসী পাঠাবে, 400 আবার মারবেন, আবার কিন্তু আরও 4000 পাঠাবে, বুঝছেন? এইটা আবার শেষ হওয়ার না। তো 1947 থেকে এই ভারতে এই শুধু জম্মু কাশ্মীর শুধুই না, আরও বিভিন্ন ইস্যু নিয়ে গণ্ডগোল লেগে গেছে পাকিস্তানের সাথে। এটা কবে শেষে আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারে না। তো এখন যারা কিনে এই উদ্দেশ্যেই এই ঘটনাটা ঘটাইছে, যে মুসলমান হিন্দুদের মধ্যে দাঙ্গা হোক, পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধ হোক, তারা কিন্তু সাকসেস হয়েছে। এটা হলো আমরা যে ধরনের নিউজ করি, বাংলাদেশের পত্রপত্রিকা, পাকিস্তানের পত্রপত্রিকা, তাদের যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যে ধরনের ভিডিও করে, ইভেন ভারতেরও পত্রপত্রিকা কন্টেন্ট ক্রিয়েটরসও তারা যারা যেভাবে ভিডিও করে, মনে হচ্ছে ভারতের কন্টেন্ট ক্রিয়েটররা যুদ্ধ এখনও লাগেনি, মনে হয় লেগে গেছে। ভারতের কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখলে আপনাদের কাছে মনে হবে যুদ্ধ মানে লাগবে না, অলরেডি লেগেই গেছে, যুদ্ধ লাগিয়ে দিচ্ছে, আর ইন্টারনেট অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানের একই অবস্থা, আর বাংলাদেশের মিডিয়াটা মাঝখান থেকে মজা নিতেছে। তো এখন আপনারা খেয়াল করেন, যারা যে উদ্দেশ্যে এটা করতে চেয়েছিল, যে পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করুক, মুসলমান দাঙ্গা, তারা কিন্তু আমাদের এইসব আকামের কারণে তারা কিন্তু সাকসেস হয়েছে। তারা তো চাইছিলই এইটা। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা এই ধরনের সন্ত্রাসী ঠেকাতে চান, বুঝছেন, তো তারা যেটা চায় সেই ভুল পথে আমাদের পা বাড়ালে চলবে না। এটা আসলে কোনো কমিউনাল ইস্যু না, হিন্দু মুসলিম এই ধরনের কোনো ইস্যু না, ভারত পাকিস্তানের যুদ্ধ পর্যন্ত গড়াবে এই ধরনের কোনো ইস্যু আসলে না। এটা আমরা ভুল পথে যাচ্ছি, বুঝছেন। এটা কিছু সন্ত্রাসী বাহিনী, কিছু খারাপ লোক প্রতিটা দেশে কম বেশি থাকে, ইচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটাইছে একটা অশান্তি তৈরি করার জন্য। তো কাজেই আমরা যদি নিজেদের ভিতরে অশান্তি তৈরি করি, হিন্দু মুসলমান দাঙ্গা করি, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়, তাহলে তারা যে মিশন নিয়ে এই আকামটা করছে, তারা কিন্তু তাদের মিশনের সাকসেস। তো যদি তাদের মিশনের সাকসেস হয়, তাহলে কি আমাদের তো মূর্খ বানাইলো মাঝখান থেকে, এই যে এখন কাশ্মীরের আপনি ঝিলাম নদীর পানি ছেড়ে দিচ্ছেন, জম্মু কাশ্মীর, আজাদ জম্মু কাশ্মীর, পিওকে, যেটা পাকিস্তান অকুপাইড। তো ওইখানে যে বিভিন্ন গ্রামের কথা আমি আপনাদেরকে বললাম, পানিতে ডুবে যাচ্ছে, সাধারণ মানুষ এখন কি করবে? ঘর বাড়ি ছিল, রাস্তায় গিয়ে আশ্রয় নেবে। এখন খেয়াল করে দেখেন এই ঘটনা, যে আপনারা ভারতের সরকার যদি এটা করেই থাকে, তাহলে আবার চিন্তা করেন, এই যে ওই জায়গায়, যে ওই সাইডের আশেপাশে পাকিস্তান নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে যে গ্রামবাসীরা, নিরীহ গ্রামবাসী, গরিব মানুষের থাকে, তারা কি দোষ করছে? আমার বুঝা, তারা কি দোষ? এখন এই জিনিসের সন্ত্রাসী আল্লাহরা চাইছিল যে আমরা এই আকামটা করে দিয়ে দেবো, এবার তোরাই মরবি, আমি শুধু লাগিয়ে দিয়ে গেছি, তোরাই মরবি। এখন এইভাবে যদি ভারত ভুল পথে যায় এবং পাকিস্তানের নিরীহ মানুষদের প্রতি, এই যে সিভিল লোকদের প্রতি, বেসামরিক লোকদের প্রতি, এই যে নিরীহ গরিব কাঙ্গালদের উপরে যদি গিয়ে এরকম চড়াও হয় গিয়া আর এগুলো করতে থাকে, ভাই এটা তো ভাই সম্পূর্ণ মানবতা বিরোধী না। আর যে বদমাইশরা আকামটা করে গেছে, তারা তো সাকসেস, তারা তো চাইছিল এটা। তো ভারত সরকারকে এটা আসলে গভীরভাবে ভাবতে হবে, যে যারা কিনা সন্ত্রাসী কাণ্ড চালাইছে, তো তাদের যে মেইন অবজেক্টিভ, তাদের যে মেইন মিশন ছিল, তো মিশন তো তাদেরকে সাকসেস, যদি এখন তারা তো সাকসেস করেনি। এই 4 জন সন্ত্রাসী এই সাথে এই বিশাল ঘটনা এখন আমরা ঘটাইতেছি, যে পানি ছেড়ে দেবো, পাকিস্তানকে পানিতে মারবো, পাকিস্তান ভারতের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে, ভারতের প্লেন এখন পাকিস্তান উপরে যেতে পারে না, দুই দেশের মুখ দেখা দেখি বন্ধ, ওই পাল্টাপাল্টি এমবিসিতে, মানে পারে এয়ার এমবিসি বন্ধ করে, ও এয়ার এমবিসি বন্ধ করে, আর যত কাহিনী টাহিনী আছে আপনারা দেখতেছেন, এই এর ভিসা বাতিল করে, ও এর এমবিসি বন্ধ করে, এই সব নিয়ে তো এখন তুলকালাম কাণ্ড দুই দেশের মধ্যে। তো ভাই যাই হোক, এগুলো তো হওয়ার কথা ছিল না। তো আমাদের একটু সাবধান থাকতে হবে। এইগুলো পুরো ঘটনা, যে সন্ত্রাসীরা যে কারণেই করে থাক না কেন, বুঝছেন, তো তাদেরকে আমরা যদি এইসব আকাম কুকাম করি, তাহলে আমরা ভুল পথে যাচ্ছি, বুঝছেন। এখন তাদের যে মিশন ছিল, সেই মিশনটাকে আমরা আগে বাড়িয়ে দিচ্ছি। তো আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আমাদের সবাইকে একটু গভীরভাবে ভাবতে হবে এবং সিচুয়েশনকে ফেস করতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যুদ্ধ কোনো অবস্থাতেই ভালো কিছু বয়ে আনে না ধ্বংসলীলা ছাড়া। তাই অতি দ্রুত দুই দেশ এর মধ্যে বৈঠক হওয়া জরুরি, যেহেতু বাংলাদেশ এর সাথে জড়িয়ে যেতে পারে। কারণ পাকিস্তান তাদের সাথে থাকতে বলেছে বাংলাদেশকে, তারা কঠোর অবস্থানে থাকতে বলেছে, যে ভারত থেকে পালিয়ে যেন কেউ বাংলাদেশে না ঢুকতে পারে। পাকিস্তানের সাথে ইসলামিক কান্ট্রিগুলো একত্রিত হয়েছে, তারা ঘোষণা দিয়েছে, এবং পাকিস্তানে যে বিভিন্ন দল আছে, সেই দলগুলো তারা একত্রিত হয়েছে ভারতের সাথে যুদ্ধের জন্যে। তবে যুদ্ধ বারবারই একটা কথাই বলে, যে ধ্বংসলীলা ছাড়া যুদ্ধ আর কিছু দেয় না। তাই এই যুদ্ধ শুরু হওয়ার আগেই বন্ধ হওয়া জরুরি।
এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।